লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আজকে টপিক অনেকগুলো, মানে টপিক অনেকগুলো বলতে আমরা তো ভার্ব শুরু করছিলাম, ভার্বের জায়গাটা শেষ করে যাই। দেখেন কি কি আছে, আমরা বলবো কিছু মোডাল নিয়ে আলোচনা করব। তার ইনফিনিটিভ উপরের দুই না? লাইটটা বন্ধ করে দিলে ঝলসে যেত না। গত ক্লাসে বললেন লাইট দুইটা দিলে ভালো। এখন হ্যাঁ, এবার ঠিক আছে। জি স্যার। আচ্ছা, শুনেন। জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো আমাদের ভার্বের অংশ হিসেবেই আলোচিত হয়। তো আমি টুকটাক টুকটাক করে যতটুকু আপনাদের লাগে আমি মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করব। একটু মন দিয়ে দেখবেন। টপিকটা আলোচনা করতে গেলে আসলে অনেক বড়, কিন্তু কিছু জায়গা আছে আমরা যে পয়েন্টগুলো ধরবো আর কি, আলোচনা করার চেষ্টা করব। সেই পয়েন্টগুলো ধরে ধরে আমরা দেখবো যে কিভাবে একটু সহজে আর কি শেখা যায়। তো প্রথমেই যে দেখেন, আমরা মোডাল নিয়ে যে আলোচনাটা করছিলাম, মোডাল নিয়ে আলোচনা করছিলাম যেটা, যে মোডালের ক্ষেত্রে আমরা দেখছিলাম শুরুতে যদি একটু খেয়াল করেন, ভালোভাবে ভালোভাবে এক একটা শব্দ বা পার্ট খেয়াল করবেন। এই তিনটা শব্দ, যদিও এদেরকে আমরা মোডাল না বলে এদেরকে আমরা বলতেছি অক্সিলিয়ারি ভার্ব। এই তিনটা শব্দের ব্যবহার একটু ভালোভাবে খেয়াল রাখবো আমরা। লেখা কি দেখা যাচ্ছে না? স্যার স্যার, লেখা আমি দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি না। এখন সবাই কি দেখতে পাচ্ছেন আপনারা? এখন দেখতে পাচ্ছি। 10 মিনিট পরে। আচ্ছা, লেখা আমি মুভমেন্ট করলে মনে হয় একটু করে, প্রবলেম করে। এই সমস্যাটা অনেকদিন ছিল না, আজকে কেন হচ্ছে? কয়েকদিন এটা কি ছিল আগে? স্যার এখন ঠিক আছে স্যার। এখন আছে, আমি আবার এখানে ঢুকলেই মনে হচ্ছে আবার প্রবলেম করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি আমরা কিভাবে কতটুকু স্যার করা যায়। একটু ইন্টারাপ্ট করছি, আজকে টপিকটা কি বার ক্লাস টু দিয়ে দিব নাকি ওই যে উপরে দাদা লিখছেন এগুলো লিখে দিব? ভার্ব লিখে ব্র্যাকেট এগুলো দিয়ে দেন, ভার্ব টু হুম, লিখে ব্র্যাকেট এগুলো দিয়ে দেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখন লেখা ঠিক আছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি জি স্যার। স্যার, ক্লিয়ার। আমি ছোট ছোট তিনটা বাক্য লিখতেছি, একটু খেয়াল করবেন সবাই। দে ডু দা ওয়ার্ক অন টাইম। ঠিক আছে, লেখা দেখা যাচ্ছে আশা করি। স্যার, কি? দেখা যাচ্ছে না। স্যার আপনি এ সাইডে আসলে স্যার কেমন জানি লাইটের আলো কুতুগুলো চলে আসে বোর্ডে। বোর্ড একদম পুরো সাদা হয়ে গেছে। আর একটু কষ্ট করে যদি আপনার ওই যে নিচে যে ভিডিও অন অফ করার অপশনটা আছে, ওইটার একটা অ্যারো আছে ড্রপ ডাউন, ওই অ্যারোতে ক্লিক করে আপনি যদি ফোকাস অপশনটা অফ করে দেন তাহলে maybe সমস্যাটা ফিক্সড হয়ে যাবে। কোনটা? আরেকবার বলেন। তার ওই যে নিচে ক্যামেরা অন অফ এর অপশনটা আছে না, ওইখানে স্যার দেখেন একটা ড্রপ ডাউন অপশন আছে, ওই যে একটা অ্যারো আছে, ওটাতে ক্লিক করে ওই যে অটো ফোকাস নামে একটা অপশন আছে। খুব সম্ভবত, আমি অনেকদিন যাবত ক্যামেরাটা ইউজ করি না। অটো ফোকাস, ব্লার মাই ব্যাকগ্রাউন্ড, চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, চুজ ভিডিও বা ভিডিও সেটিংস বা এই জাতীয় কোনো কিছু যদি পান। দেখতেছি তারা। হিয়ার মাই ভিডিও, অ্যাডজাস্ট ফর লো লাইট, অপশনটা কি থাকবে বলছেন? অ্যাডজাস্ট ফর লো লাইটটা অফ করে দেন। এটা অফ, এটা অফ করাই আছে। এটা তো এমন হওয়ার কথা না। মিরর মাই ভিডিও অন করা আছে, এটা অফ করে দিব। না স্যার, মিরর ভিডিও অন করলে স্যার আমার উল্টা দেখবো। স্যার, যদি তাহলে আপনি ল্যাপটপের উল্টাটাই পজিশনটা দেখবেন। একটু ঘুরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো স্যার সমাধানটা হয়ে যেতে পারে। এই এই প্রবলেমটা তো আগে ছিল না। স্যার আমাকে এক মিনিট সময় দেন, আমি একটু আমার ক্যামেরাটা লাগাই ফেলি। কি ল্যাপটপে লিখবো? তাহলে ল্যাপটপের চেয়ে তো বোর্ডে তাড়াতাড়ি হয়। স্যার বোর্ডেই Adjust করি স্যার। স্যার, ল্যাপটপটা একটু ঘুরিয়ে দিলে হয়তো স্যার লাইটের রিফ্লেকশনটা অন্যভাবে আসলে দেখা যেতে পারে।
এইভাবে স্যার ঝলসে যাচ্ছে স্যার। শেয়ার স্ক্রিন। একটা মিনিট সময় দেন, আমি দেখতেছি। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, ভিডিও ফিল্টার্স। একটু একটা মিনিট। অটো ফোকাস আছে কি কোথাও? এখন কি দেখা যায় বলেন তো? তার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে আছে। হ্যাঁ, এখন এখন ঠিক আছে। স্যার দেখা যাচ্ছে কিন্তু স্যার ঝলসানো আর কি। এখন স্যার কোনো আপডেট হচ্ছে না স্যার। আচ্ছা, আরেকটা জায়গায় দেখি। ভিডিও প্রসেসিং, ভার্চুয়াল রিসিভিং ভিডিও। তার ওই যে অ্যাডজাস্ট ফর লো লাইট এই অপশনটা যে ম্যানুয়াল করে একেবারে কমাই দিলে সম্ভবত চশমাটা কমে যাবে, আমার এখানে তাই হয়েছিল। আমি জাস্ট তো করলাম, ডিরেক্ট শোতে গেলাম, সিস্টেম ডার্ক স্লো আপডেট চ্যানেল, অ্যাডজাস্ট ফর লো লাইট। এখন কোনো ইমপ্রুভমেন্ট? গতটাতে কি 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 যেন করলাম, ঠিক হইলো? নেটওয়ার্কের জন্য কি? নেটওয়ার্কের জন্য আমার কথা না, আপনি যদি ফাংশন উল্টা পাল্টা করে ফেলেন তাহলে একবার লিভ নিয়ে আরেকবার জয়েন হন। এরকম কেন হবে? অ্যাডভান্স লেভেল, সবকিছু তো ঠিকই দেখতেছেন। আপনি যেগুলো বললেন সেগুলো ঠিক আছে। আচ্ছা, আমি একবার বের হয়ে যাই। এখন হ্যাঁ, আগের মতোই তো লাগতেছে, ব্যাকগ্রাউন্ডে একেবারে ঝলকানো। আচ্ছা, এক কাজ করি, অত সময় নষ্ট করা যাবে না। স্ক্রিন শেয়ারে চলে গেলাম।
স্যার আপনার যদি সুবিধা হয়। দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এই যে আসেন, এই যে এখান থেকে লিখছি 3টা বাক্য। আমার ধারণা আমার নেটওয়ার্ক সমস্যা করতেছে, নেটওয়ার্কের স্টেবিলিটি কমের জন্য এই প্রবলেমটা হয়েছে কতদিন আচ্ছা সমস্যা নাই, ক্লাস করতে থাকি, পরে দেখা যাক। একটু জায়গাটা খেয়াল করি, এখন তো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে না, লেখা 3টাই আছে এখানে, আমি যে 3 বাক্য লিখেছি 3টা বাক্য এখানে আছে, আছে না? দে ডু দ্য ওয়ার্ক অন টাইম, হি ডাজ নট কাম অন টাইম, হি ডিড নট কাম। দেখতে পাচ্ছেন না 3টা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন একটু খেয়াল করেন এই বাক্য 3টার মধ্যে ধরনের কাজ আছে বা ধরনের ঘটনা, ঘটনাগুলো যদি খেয়াল করি, এই যে জায়গাটা আছে একটু দেখেন, ডু ডাজ ডিড as an auxiliary verb is not used in a positive sentence but in a negative and interrogative sentence। কথাটার মানে কি? এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, আশা করি এক মিনিট। হুমায়ুন, এখানে করেন 3টা বাক্য, যে 3টা বাক্য আমি এখানে বোর্ডে লিখছিলাম, এই যে ডু, এই যে ডাজ, এই যে হচ্ছে ডিড। 3টা বাক্যের মধ্যে একটা কমন বিষয় আছে। কমন বিষয়টা কি খেয়াল করেন, যে কমন বিষয়টা হচ্ছে বোর্ডে, আপনি স্ক্রিনেও খেয়াল করেন, যাদের বোর্ড দেখা যায় বোর্ডেও খেয়াল, যে 3টা বাক্য হচ্ছে, একটা হচ্ছে ডু ডাজ আর একটা হচ্ছে ডিড। তো ডু ডাজ ডিড এই 3টার মধ্যে কি ধরনের পার্থক্য তৈরি হচ্ছে, কি ধরনের প্রবলেম তৈরি করতেছে? উপরে দেখেন এখানে বলছে ডু ডাজ ডিড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব ইজ নট ইউজড ইন এ পজিটিভ সেন্টেন্স। অর্থাৎ ডু ডাজ ডিড কে যখন সেন্টেন্সে ব্যবহার করবেন বা সেন্টেন্স ব্যবহার ব্যবহার যখন করবেন, তখন এই ডু ডাজ ডিড এটা কখনোই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না, যদি না এই বাক্যগুলো নেগেটিভ হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেন্টেন্সে যখন তারা ব্যবহার হবে, তখন তারা কি অর্থ প্রকাশ করবে? সেন্টেন্সে ব্যবহার হবে তখন 2টা কাজ করবে। খেয়াল করেন, তখন 2টা কাজ করবে। একটা কাজ করবে তারা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা ডু দ্য ওয়ার্ক অন টাইম, এই দুটা এখানে কি প্রিন্সিপাল ভার্ব। আর যখন এইরকম না করে বাক্যটা এই যে এইটার মতো হবে, এই যে লাস্টে যে বাক্যটা লিখছি, যে দেখেন বোল্ড করছি যেটা, স্ক্রিনে দেখতে পাবেন, ডু স্যার ঠিক আপনার আছে। ভয়েস গুলো স্যার ভেঙে ভেঙে আসতেছে আজকে। এটা আমার সবার এখানে ভেঙে ভেঙে যাচ্ছে। জি স্যার। স্যার এখন ঠিক আছে একটু। স্যার আজকে মেবি আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। স্যার এটা গতকালকের ক্লাস লিঙ্ক ছিল, গত ক্লাসে স্যার, আজকে নাইলে স্যার আপনি আবার জয়েন। ডাটা ব্যবহার করতেছি, ডাটা তো সমস্যা হওয়ার কথা না।
ইন্টারনেট কি চাচ্ছে আমরা ব্যবহার না করি, আজকে ক্লাস না করি? না স্যার, ইন্টারনেট হলেও আমরা চাই না, আমরা অবশ্যই আপনার ক্লাস করবো। এই যে দেখেন এখন বাসায় মাইক মারতেছে। আমরা তো বোর্ডে ক্লাস করতেছি অনেক দিন ধরে, এই লাইটিং প্রবলেম তো বোর্ডে হয় নাই, আজকে এখানে প্রবলেম হইলো। এখন কি কথা ভেঙে যাচ্ছে? স্যার এখন ক্লিয়ার না না, আসতেছে স্যার। স্যার এখন এখন ঠিকভাবে আসছে। এক আপনার গেলে আমার সমস্যা। এখন কথা শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এখানে কি বলছি? আই ডু হেল্প মাই স্টুডেন্টস। এই জায়গায় দেখেন, ডু হচ্ছে একটা ভার্ব, হেল্প হচ্ছে একটা ভার্ব। একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে হেল্প। যদি খেয়াল করেন ডু এবং হেল্প দুইটা ভার্ব আছে পাশাপাশি, তখন এই ডুটাকে বলা হচ্ছে এমফেটিক ভার্ব। এই ডুটাকে কি ভার্ব বলা? এই ডুটাকে বলা হচ্ছে এমফেটিক ভার্ব। এমফেটিক মানে কি? মানে হচ্ছে জোর দেওয়া। এই যে দেখেন, বোর্ডও দেখা যাচ্ছে, এমফেটিক মানে হচ্ছে জোর দেওয়া। কোনো বাক্যে করাটাই হচ্ছে এমফেটিক ভার্ব। এখন এই এমফেটিক ভার্ব গুলো সেন্টেন্সে কখন ব্যবহৃত হয়? বাংলায় অনেক ক্ষেত্রে দেখবেন আমরা যখন ব্যবহার করি, যেমন আপনি বলেন, এই যে বাক্যটা দেখেন, বলেন আই ডু লাভ ইউ, বলেন মম ড্যাড ফ্রেন্ড কিছু একটা বললেন, এইটাতে খেয়াল করেন আই ডু লাভ ইউ। এখানে ভার্ব কোনটা? এখানে মূল ভার্ব হচ্ছে লাভ, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আর এই যে ডুটা হচ্ছে, এটা হচ্ছে এমফেটিক ভার্ব। এটা বাংলা অর্থ হচ্ছে তোমাকেই। কথা বুঝতেছি সবাই? জি স্যার। স্যার ভেঙে ভেঙে। বুঝতেছেন সবাই কথা? স্যার মাঝে মাঝে ভেঙে ভেঙে আসতেছে, কিন্তু আমরা বোঝার ট্রাই করতেছি আর কি। স্যার আরেকবার জয়েন হওয়া যায় না স্যার? জিত নিয়ে স্যার, মনে হচ্ছে স্যার। ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে? এখন শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক স্যার। আছে, ওকে। একটু 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 দেখেন ভালো করে, যে বাক্যটা এখানে লেখা আছে, এই যে এখানে দুইটা বাক্য দেখেন, এই যে এই জায়গা থেকে আমি যতটুকু মার্ক করতেছি, দেখেন এই জায়গাটাতে দেখেন ডুটা কি হচ্ছে এখানে, আই ডু হেল্প মাই স্টুডেন্টস। এই ডুটা প্রিন্সিপাল ভার্ব না এমফেটিক ভার্ব? এমফেটিক ভার্ব। এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে এখানে ডুটা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ডু দেখলে আপনি অক্সিলারি ভার্ব করবেন না, এমফেটিক ভার্ব, যেটা দেখেন ব্র্যাকেটে লেখা আছে এখানে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ডু ডাজ ডিড এর ক্ষেত্রে মনে রাখবেন। তাহলে ডু এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মনে রাখবো। ডু যদি পজিটিভ, আমার কথা শুনেন তাহলে হবে, ডু যদি পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, ডু যদি পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। আর ডু যদি পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, তার সাথে যদি আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে ওই দুটা হচ্ছে এমফেটিক ভার্ব। বাক্যে জোর দেওয়ার জন্য, বাক্যে জন্য ওই শব্দগুলো ব্যবহার করা, যে আই ডু গো দেয়ার, আমি সেখানে যাবই। আই ডু গো দেয়ার, আমি সেখানে যাবই। আই ডু হেল্প হিম, আমি তাকে সাহায্য করবই। আই ডু ইট দিস ফুড, আমি এই খাবারগুলো খাবই। ঠিক আছে? আই ডু অ্যাটেন্ড দ্য এক্সাম, আমি পরীক্ষায় উপস্থিত থাকবই। কথা ক্লিয়ার? জি স্যার। এই এই যে ডুটা, এই ডু এর ব্যবহারটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব।
যদি পারি মনে রাখবো যে ডু হচ্ছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি, কিন্তু পজিটিভ সেন্টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। এই জায়গাতে এসে দেখেন, এই যে এখানে ছোট একটা সেন্টেন্স লেখা আছে, এই টেস্ট লেখাতে 3 নম্বরে, হোয়াট ডাজ ওয়ারি মি দ্য মোস্ট ইজ হিজ রুড বিহেভিয়ার। এখানে দেখেন এই বাক্যটাতে কি ভুল আছে, পরে এই যে কারেকশনটাও দেওয়া আছে, হোয়াট ডাজ ওয়ারি মি। এখানে আমি বাংলাটা কি বলতে চাচ্ছি, বাংলাটা বলতে চাচ্ছি আমাকে যে বিষয়টা চিন্তিত করে রেখেছে বা চিন্তা যুক্ত করে রেখেছে সেটা হচ্ছে তার খারাপ আচরণ। আপনি যখন ধরনের বাক্য বলবেন তখন এখানে হোয়াট ডাজ, এখানে হোয়াট শব্দটা দিয়ে অক্সিলারি বুঝায় না। এই হোয়াট শব্দটা হচ্ছে, এখানে আমরা যদিও কানেক্টর বলতেছি, এই হোয়াট শব্দটা এখানে কি অর্থ প্রকাশ করে নাই, হোয়াট শব্দটা এখানে আপনার যা অর্থ প্রকাশ করছে, দা ফ্যাক্ট। এখানে আপনি দ্যাট বলতে পারতেন, দ্যাট ওয়ারিজ মি দা মোস্ট, সবচেয়ে বেশি আমাকে যা চিন্তিত করে ইজ হিজ রুড বিহেভিয়ার। তাহলে এই ধরনের বাক্য অনেক সময় পরীক্ষায় দেয়। কারেকশন নামে এক ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, কারেকশন। এম আই ক্লিয়ার? আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে বাক্যটা, এই জায়গায় বাক্যটা দেখেন, বাক্যটা ভুল যখন আসবে, এখানে দেখেন এই হোয়াট শব্দের অর্থ কিন্তু কি না, এই হোয়াট শব্দের অর্থ হচ্ছে যা অর্থ যখন প্রকাশ করবে তখন সেন্টেন্স তার নর্মাল স্ট্রাকচারকে ফলো করবে। এই এই হোয়াট পরেও এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়ে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে জায়গাগুলো অক্সিলারি ভার্ব, বিশেষ করে ডু ডাজ ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা জিনিস আপনাদেরকে মাঝে মধ্যে সমস্যা করবে, সেটা হচ্ছে যে অনেক সময় মনে হবে ডিড তো পাস্ট টেন্স, ডিডের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাই, কিন্তু খেয়াল রাখবেন ডিডের পর, ডু এর পর, ডাজের পর, এই তিনজনের পর, এইগুলোর পর ভার্বের ভি 1 ফর্ম বসে। এটা আপনারা জানেন, বলছি না যে জানেন না, এটা ভুল হয় আমাদের, এগুলো হয় আর কি, যে ডু তো দিয়েই ফেলছি প্রেজেন্ট। তো খেয়াল রাখবো যে মোডাল অক্সিলারি যেগুলো আছে, অক্সিলারি যেগুলো আছে, মোডাল অক্সিলারি যে আছে, আমি একটু যদি বলি যে একটু খেয়াল রাখবেন, এই যে আমি লিখতেছি, একটু দ্রুতই লিখবো, খেয়াল রাখবেন, ক্যান, কুড, শেল, শুড, তারপরে হচ্ছে মে, মাইট, মাস্ট, খেয়াল করেন, তারপরে আপনার হচ্ছে উইল, উড। এই 10টা ভার্বকে আপনি একটু ভালোভাবে খেয়াল রাখবেন। এই যে এখন যে 10টা লিখলাম আমরা, এই 10টা ভার্বকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন, যে সাধারণত এই 10টাকে আমরা মোরাল অক্সিলারি হিসেবে বলতেছি। তো এই 10টাকে, এই এদের পরে ভার্ব সর্বদা ভি 1-এ হবে, সর্বদা ভি 1-এ হবে। এবং এদের পরে সর্বদা ভি 1, এদের পরে যদি বি যুক্ত থাকে, একটু লেখার চেষ্টা করেন, এদের পরে যদি বি যুক্ত থাকে, এদের পরে হবে ভি 1, এদের পরে হবে ভি 1। আর এদের পরে যদি বি যুক্ত থাকে তাহলে হবে ভি 3। এদের পরে যদি, খেয়াল করেন, বি যুক্ত থাকে তাহলে ভার্ব বসাইতে হবে ভি 3। এই ভুলটা কেউ করেন না, যে এটা যেন উল্টা দিকে না যায় বা অন্য দিকে উল্টা আমরা না করি। তো এটা হচ্ছে এই মোডাল অক্সিলারির ক্ষেত্রে আমরা মনে রাখবো। ঠিক একই জিনিসটা আমরা এই ডু ডাজ ডিড এর ক্ষেত্রে মনে রাখবো, যে ডু ডাজ ডিড যদি ব্যবহার করে ফেলি, এদের পরে যদি আরেকটা ভার্ব নিয়ে আসি, তাহলে সেটা অবশ্যই ভি 1 হবে। তবে মনে রাখতে হবে ডু ডাজ ডিড এর পরে কিন্তু আবার এই বিটা বসবে না। তো এই যে যে ছোট ছোট পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো দিয়ে সেন্টেন্স সেন্টেন্স কারেকশন আসে। তো সেন্টেন্স কারেকশন যখন পরীক্ষায় আসে, এখন সেন্টেন্স কারেকশন শুধুমাত্র এমসিকিউর জন্যই কি দরকার? না। সেন্টেন্স কারেকশনটা যখন আমাদের করতে হয়, তখন সেন্টেন্স কারেকশন যখন আপনি করবেন তখন সেখানে কি ধরনের ভুল থাকে? ভার্বের ভুল থাকে, এর ভুল থাকে, প্রিপজিশনের থাকে, শব্দ প্রয়োগের ভুল থাকে, হ্যাঁ, তারপর কানেক্টরস ব্যবহারের ভুল থাকে। এগুলো আমরা টুকটাক টুকটাক করে সবগুলো পড়ছি, সেই ধরনের ভুলগুলোই। এই পর্যন্ত কথা ক্লিয়ার?
জি স্যার। স্যার এখন যেহেতু সবকিছু ক্লিয়ার শুনতেছি দেখতেছি, সম্ভবত বোর্ডেও বোর্ড বোর্ডও ক্লিয়ার দেখা যাবে। ওটা আমার পিছনে লেখা যেটা আছে সেটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? না স্যার, ঝলসে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে অনেকটা সময় এখানে নষ্ট করছি, আর না করি। হ্যাঁ, বোর্ডে হইলে কি হয়, একটা রিয়েল ফ্লেভার পাওয়া যায়। আমার আমার এখানে স্মার্ট বোর্ড নাই, আপনাদেরকে ওই শুরু করতে, এই জন্য আমি দুঃখিত, দুঃখিত। আর মানে নাই আমার এখানে স্মার্ট বোর্ড, এই জন্য হয়তো এটা থাকলে সমস্যা হতো না, কিন্তু আমরা শুরুর দিকে ক্লাসগুলো যখন করতাম তখন কম্পিউটারই করতাম, স্ক্রিন শেয়ার করে। তো বোর্ডটা যেহেতু সমস্যা করতেছিল না, তো বোর্ডটা ই হয়, এটা রিয়েল ফ্লেভার পাওয়া যায়, একটু মজা পাওয়া যায় বেশি। তো আজকেরটা এখানেই দেখেন, একটু স্ক্রিন মোবাইলে একটু খেয়াল রাখেন, একটু কথাটা রাখেন। আমরা নেক্সট এটা একটু খুঁজে দেখবো যে এখানে আসলে কি সমস্যা, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আপনার, আমরা এই যে এই শব্দগুলো যে ব্যবহার করলাম, এই শব্দগুলোকে আমরা যে ব্যবহার করছি, এই ব্যবহারের উপর ভিত্তি করে আমরা এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় নানান ভাবে আসতে পারে। এই যে আমি একবার একটা জায়গায় পরীক্ষা দিতে গেলাম, আমাকে জিজ্ঞাসা করলো যে ডিফেক্টিভ ভার্ব কাকে বলে বলেন। দেখেন, মানুষ তো, মানুষের তো জানার শেষ নাই। তো আমি নিজেও জানতাম না ডিফেক্টিভ ভার্ব কাকে বলে, আমি ধারণার উপর বলছিলাম। এই যে আমি বোর্ডে স্ক্রিনে লিখছি যেটা, এটা যে ডিফেক্টিভ ভার্ব কাকে বলে। সাধারণত ডিফেক্টিভ ভার্ব সেগুলোকে বলা হয় যে ভার্বগুলোর পাস্ট ফর্ম হয় না, মানে ইডি বা ইএন বা ই যুক্ত করে যেগুলো, যেমন ক্যান, ক্যান করতে পারবেন না মোডাল অক্সিলারি হিসাবে। কুডকে কুড ইডি যুক্ত করতে পারবেন না। শ্যাল, এগুলো আমরা বলতেছি যে ক্যান পাস্ট ফর্ম কুড, শ্যালের পাস্ট ফর্ম শুড, আসলে কিন্তু বিষয়টা এরকম না। এগুলো আমরা জাস্ট বিনয় অর্থে করে থাকি। যেমন আপনি বললেন ক্যান ইউ প্লিজ হেল্প মি, তাহলে আপনি কিন্তু বলতে পারবেন কুড ইউ প্লিজ হেল্প মি। এই কুডটা আরো বিনয়ী অর্থ প্রকাশ করবে, কুডের চেয়েও বিনয়ী অর্থ প্রকাশ করবে কুড। এগুলো ভার্বগুলোকে আইএনজি করা যায় না, এই জন্যে এগুলোকে ডিফেক্টিভ ভার্ব বলে। তো এগুলোর নামকরণ আসে না, আমার মনে পড়লো এই জন্য আমি বললাম। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো। আর মোডাল তিনটা জিনিস এখানে বলেছি আমি এখন পর্যন্ত, কথাকে কনসাইজ করার চেষ্টা করলাম। একটা হচ্ছে ডু ডাজ ডিড, এটা পজিটিভ সেন্টেন্সে অক্সিলারি ব্যবহৃত হবে না। তাহলে পজিটিভ সেন্টেন্সে হয় সে প্রিন্সিপাল ভার্ব অথবা এমফেটিক ভার্ব। ডু, এইগুলো একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডু ডাজ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মোডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মোডাল অক্সিলারির পরে যদি বি থাকে তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ V3 বসবে। যেমন দা ওয়ার্ক ক্যান বি ডান, কাজটি করা যেতে পারে। দা ওয়ার্ক ক্যান বি ডান, দা ওয়ার্ক ক্যান বি, এই যে দেখেন, এই যে ক্যান বি ডান, যদি ক্যান বি ডান তাহলে আমরা এখানে ডু ব্যবহার করতাম। তো এই যে যে জায়গাটা, এই স্ট্রাকচার গুলো খেয়াল রাখবেন, এগুলোই পরীক্ষায় আসে, কিন্তু বড় বড় সেন্টেন্সে আসার জন্য আমরা ধরতে পারি না। আর একটা ভিন্নতা আমি এখানে দেখানোর চেষ্টা করছি এই বাক্যটাতে, যে এইরকম প্রশ্ন দিয়ে আপনাকে দিয়ে দিল যে কোনটা সঠিক, আপনার কাছে মনে হবে ডাজ আছে, ওয়ারি আছে, স্যার তো বলছে এইভাবেই করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই বাক্যটা এখানে, এটা আপনার কি, এটা এক ধরনের রিলেটিভ প্রোনাউন বলতে পারি আমরা এই অংশটাকে, যে দ্য ফ্যাক্ট হোয়াট ওয়ারিজ মি দ্য মোস্ট ইজ হিজ রুড বিহেভিয়ার। এখানে ডাজ হবে না, এটা কোনো প্রশ্নবোধক সেন্টেন্স হবে না, এটা একটা ই হবে। হোয়াট শব্দ বা যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড খেয়াল রাখবো, যে যেমন হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি, কিন্তু হে হুইচ দিয়ে যেটিও বুঝাতে পারে। যখন যেটি বুঝাবে তখন এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করবো না। যেমন একটা সেন্টেন্স যদি লিখি, খেয়াল করেন, এগুলোকে ইনভার্টেড স্ট্রাকচার বলে বা এমবেডেড কোশ্চেন স্ট্রাকচার বলে। দেখেন, আমি লিখলাম এইভাবে, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, প্লেস এইভাবে লিখলাম, হোয়ার হি লিভস। খেয়াল করেন, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এই জায়গাটাতে অনেকেই আপনি চিন্তা করবেন যে হোয়ার শব্দটা চলে আসছে, পরের অংশটা হয়তো এখানে কি হবে, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে যে এই বাক্যটা সঠিক না। আপনি চিন্তা করবেন এই বাক্যটা সঠিক, আই নো দ্য প্লেস, এইভাবে লিখলেন, হোয়ার ডাজ হি লিভ, কোনটা সঠিক হবে বলেন? প্রথমটা স্যার। কোনটা সঠিক? প্রথমটা সঠিক। এই যে বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলো খেয়াল রাখবেন। যেমন এইভাবে না না লিখে এইভাবে লিখতে পারতাম, ডু ইউ নো দ্য প্লেস
এখন বলেন দেখি, কি ঠিক আছে? লাস্টের স্যার সেন্টেন্সটা এই যে যেটা লিখেছি আমি ঠিক আছে, এখানে, ঠিক আছে স্যার স্যার। হোয়ার হি লিভস হবে। একটু খেয়াল করেন এই জায়গাতে, এটাকে এমবেডেড কোশ্চেন স্ট্রাকচার বলে। ওই আমি একটু আগে যেটা পড়ছি ওইটার ক্ষেত্রেই এইটা খেয়াল করেন। এখানে অনেকে দেখে আমরা ভাববো যে এটা ঠিক আছে বাক্যটা, কিন্তু বাক্যটা ঠিক নাই, এখানে স্ট্রাকচারটা আগের মতোই হবে। খেয়াল করেন কেন, প্রশ্ন তো আপনি এইখানে করেই ফেলছেন, প্রশ্ন এখানে হয়ে গেছে, তাহলে সে কোথায় থাকে, হ্যাঁ তার থাকার জায়গাটা, এটা কিন্তু আর প্রশ্ন না। আরেকটা খেয়াল করেন, এখানে ডাবল কোশ্চেনের স্ট্রাকচার বসানোর তো কোনো প্রয়োজনই নেই। এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো খেয়াল রাখবেন। কে যেন বলছে যে এখানে হি লিভস হবে, কে বলছেন এটা? মানে বলেন, ক্রেডিট দিব আপনাকে, থ্যাংক ইউ বলবো। আচ্ছা দেখেন, তাহলে আমি এই যে বলছি। বাক্যগুলো, এই বাক্য, হ্যাঁ যে বলছে তাকে থ্যাংক ইউ। এই যে বাক্য এটা আছে, এই স্ট্রাকচার গুলো একটু খেয়াল রাখবেন, যে এইখানে এটা এখানে কাজও করতে। তো এগুলো মোডাল অক্সিলারির ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আসেন যে এই মোডাল অক্সিলারি গুলো যে আছে, মোডালস বলছি আমি, মোডাল অক্সিলারি না বলে বলছি, যে মোডালস গুলো যখন ব্যবহার করবেন তখন কিভাবে ব্যবহার করবেন। দেখেন এখানে অনেক কিছু লেখাই আছে। মোডালস গুলো অলওয়েজ অক্সিলারি ভার্ব, যেটা আমি একটু আগে বললাম, অলওয়েজ টেক্স ভি ওয়ান ফর্ম, একটু আগে কিন্তু এগুলো বলে ফেলছি আমি। ঠিক আছে, দেখেন এই বাক্যটাতে কি ভুল, হোয়াই শুড উই বদার্ড, এখানে আছে। স্যার ও এর পরে বি হবে। এই দুইটা বাক্য বলেন তো, ভুল না শুদ্ধ? স্যার প্রথমটা দুইটা ভুল বাক্য আছে শুদ্ধ স্যার। না ভুল? আর দ্বিতীয়টা? হবে না মনে হয়। দ্বিতীয়টাও ভুল আছে। কেন ভুল আছে? আমরা বলছি না অলওয়েজ টেক্স ভি ওয়ান ফর্ম। মানে গত ক্লাসেই তো পড়াইলাম, ভার্বের 6টা ফর্মের মধ্যে এটা একটা লিখে দিয়েছিলাম না, ইনফিনিটিভ। ভার্বের 6টা ফর্ম ভুলে গেছেন? কি কি লিখছিলাম আমি? ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর লিখছিলাম না? কথা বলে না স্যার কেউ। লিখছিলেন কিন্তু কোনটা বি3, বি4, বি5 কেন? এগুলো। এই কি বলেন এগুলা? ভি ওয়ান দিয়ে কি বলছিলাম? ভি বলছিলাম স্যার এটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট। হ্যাঁ, তারপর ভি টু দিয়ে কি বলছিলাম? ভি টু পাস্ট দিয়ে ফর্ম। বলছিলাম এটা past। তারপর ভি থ্রি দিয়ে কি বলছিলাম? পাস্ট কিন্তু পার্টিসিপল। মনে আছে তখন লিখছিলাম এটা কি বলছিলাম? ভি থ্রি। থ্রি স্যার। তারপর ভি ফোর কোনটাকে বলছিলাম? স্যার টু প্লাস বি ওয়ান। বলেন। হ্যাঁ, ভার্ব আইএনজি বলছিলাম না? ভার্ব প্লাস আইএনজি যেটা হবে সেটাকে কি বলছিলাম? স্যার বি ফোর। ভি ফোর বলছিলাম। এখন ভার্ব এখানে বলতে যা বলছিলাম যে এই ভি ফোরটা কি হইতে পারে, এটা একটা জেরান্ড হইতে পারে, আর একটা কি হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। বলছিলাম তো এগুলো, ভুলে যাওয়া যাবে না। আচ্ছা, তারপর কি বলছিলাম? ভি ফাইভও আমি একটা নামকরণ করছিলাম। অনেকেই বলবে যে ভি ফাইভ আবার কোনটা। আমি বলছিলাম ভি ফাইভ হচ্ছে ভার্ব প্লাস এস অবলিক ইএস যুক্ত এটা। দেখেন তো মনে পড়ে কিনা, সবগুলো লিখছি, বোর্ডে লিখলে এইটুকু সময় লাগতো। আর ভি সিক্স কোনটাকে বলছিলাম? বলেন, ভি সিক্স বলছিলাম টু প্লাস ভি ওয়ান, মনে পড়ে? ভি সিক্স বলছিলাম টু প্লাস ভি ওয়ান, যেটাকে আমরা কি নামে ডেকে থাকি? যেটাকে আমরা ইনফিনিটিভ নামে ডাকি বা ফুল ইনফিনিটিভ নামে ডাকি। কেন, আমি বোর্ডে আপনাদেরকে দেখাইছিলাম না যে ভার্বটাকে দুইটা ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। একটা কি বলছিলাম? ফাইনাইট, আর একটা কি বলছিলাম? কথা বলেন। স্যার নন নন একটা ফাইনাইট। ফাইনাইট। বলছিলাম ফাইনাইট ভার্ব, আরেকটা বলছিলাম নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব গুলোর ক্লাসিফিকেশন অনেকগুলো হয়, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখাইলাম না? সেখান থেকে তো প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব আসলো। আর নন ফাইনাইটে কি হয় একটু লিখে রাখেন, মনে না রাখলে। নন ফাইনাইটে 3টা ভার্ব আছে, একটা হচ্ছে জিরা, একটা ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল। আমাদের মূল ক্লাস কিন্তু এইখানেই, মোডাল অক্সিলারি খুব বেশি একটা নাই। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে জিরান আর পার্টিসিপল। এই দুইটা বিষয় আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। কথা বুঝাইতে পারছি? জি স্যার।
আচ্ছা, ভুলে যাবেন না ভার্বের বিষয়গুলো। ভার্ব হচ্ছে আপনার সব সময় লাগবে, আপনি লিখতে গেলেও লাগবে, পড়তে গেলেও লাগবে, বুঝতে গেলেও লাগবে, সব জায়গাতে লাগবে। এখন দেখেন এই ধরনের মোডালস গুলো, তাহলে মোডাল সম্পর্কে দুইটা সব সময় মনে রাখতে বলছি, একটা auxiliary, আর এই মোডাল গুলো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে না, ঠিক আছে? আর অলওয়েজ টেক্স ইন ভি ওয়ান ফর্ম, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ক্যান হিসেবে সাধারণত কাজ করে না, ঠিক আছে? হ্যাঁ, এখন তর্ক বিতর্ক আছে, আমি ওই খেলাতে ঢুকতেছি না। এখন আসেন যে এই বাক্যটাতে তাহলে টু হবে না, টু যদি দেই তাহলে ভুল হবে। আর এই যে এটা দেখাই দিছি আমি, মোডাল ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি হয়, আর ফোর হইতে পারে অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ। একটু দেখেন উদাহরণ, হি উইল বি ফেইথফুল টু হিজ প্যারেন্টস। এখন দেখেন এটা হচ্ছে মোডাল অক্সিলারি, আর এই বিটা কি? বি ভার্ব। আর এই ফেইথফুলটা কোন পার্সন পিস বলেন তো? অ্যাডজেক্টিভ স্যার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কি, মোডাল ভার্বের পরে যদি বি থাকে, খেয়াল করেন, মোডাল ভার্বের পরে যদি বি থাকে, এই যে এখানে খেয়াল করেন কয়টা অংশ লিখছে এখানে, মোডাল ভার্বের পরে যদি বি থাকে, তাহলে তিনটা জিনিস হইতে পারে, খেয়াল রাখবেন। একটা হচ্ছে ভি থ্রি হইতে পারে, এই যে নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস হইতে পারে, এই যে ভি ফোর, যেটাকে আইএনজি বলছি। আরেকটা কি হইতে পারে? অ্যাক্টিভ ভয়েস হইতে পারে, এটা তো কন্টিনিউয়াস হইতে পারে। আরেকটা হইতে পারে অ্যাডজেক্টিভ। অর্থাৎ বিয়ের পরে ভার্বের তিনটা ফর্ম বসে। বিয়ের পরে ভার্বের কয়টা ফর্ম বসে বলতেছি আমরা? তিনটা। তিনটা। বিয়ের পরে ভার্বের তিনটা ফর্ম বসতে পারে। একটা হচ্ছে, মানে ভার্বের বলতে তিনটা জিনিস বসতে পারে। একটা হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা পেসিভ হয়ে যায়। আরেকটা হচ্ছে ভার্ব আইএনজি, কিন্তু বাক্যগুলো কন্টিনিউয়াস থাকে এবং অ্যাক্টিভ ভয়েসে থাকে। আর সেটা হচ্ছে adjective। উদাহরণগুলো দেখেন, এই উদাহরণগুলো, এই তিনটা উদাহরণে এই তিনটা কথাই বলা আছে, একটু খেয়াল করেন দেখেন। কি আছে? প্রথম বাক্যটা দেখেন, হি উইল বি ফেইথফুল। এই ফেইথফুলটা কোন পার্সন পিস বলেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক রহিমউদ্দিনই কথা বলতেছে, আর বাকিরা একটু কথা বলবেন মাঝে মধ্যে। দেখেন এটা কি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে বি এর পরে মোডাল অক্সিলারি, এই যে উইল আছে, উইলের পরে বি আসছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। আবার দেখেন উইল বি, বি এর পরে এই যে দেখেন এখানে ভার্বের আইএনজি ফর্ম বসে, হি উইল বি ডুইং দা ওয়ার্ক। এটা বাংলা কি বলেন তো? সে সে কাজটি করতে থাকবে, সে ফিউচারে স্যার, কাজটি ফিউচার করতে কন্টিনিউয়াস। থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে উইল বির পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। আরেকটা কি বলছে? হি উইল বি টেকেন, তাকে নিয়ে যাওয়া হবে, পরে একটা উদ্দেশ্য বলছি বা কোনো এটা একটা প্যাসিভ। জায়গা বলছি। হ্যাঁ, তাহলে এটা কি ভি? স্যার ভি থ্রি আর হচ্ছে স্যার প্যাসিভ ফর্মে আছে। এটা ভি থ্রি এবং প্যাসিভ ফর্মে আছে। তার মানে আমি আমাকে আবারও বলছি, রিপিট করছি, মোডাল অক্সিলারির পরে যদি ভার্ব আসে তাহলে সরাসরি ভি ওয়ান বসবে, যেটা আমরা এই যে উপরের সেন্টেন্সে দেখলাম, এইখানে দেখলাম যেটা, যে মোডাল অক্সিলারির পরে যদি ভার্ব আসে তাহলে ভি ওয়ান বসবে, তাহলে এই বাক্য দুইটা ঠিক করতে হবে। আর যদি মোডাল অক্সিলারির পরে, এটা এর আগে, আগে মনে হয় যখন ব্যাচ পড়াইছিলাম তখন এগুলা লিখছিলাম, দেখে না ওই দিনের লেখাটা আজকে কাজে লাগতেছে। আচ্ছা, এখন দেখেন, আর এখানে কি বলছি? এখানে বলছি যে মোডাল ভার্বের পরে যদি বি আসে তাহলে তিনটা ফর্ম হইতে পারে। কয়টা ফর্ম হইতে পারে? তিনটা ফর্ম হইতে পারে। একটা ভি থ্রি পেসিভ ফর্ম, ভার্ব আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস বা অন্য কন্টিনিউয়াস। আরেকটা বলছি অ্যাডজেক্টিভ। যদি মনে থাকে ভালো, মনে না থাকলে আরো ভালো, বেশি করে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কথা প্রসঙ্গে একটা কথা এখানে যেহেতু লেখা আছে, যে যেটা লিখছি এখানে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, দ্য অনলি ওয়ে টু লার্ন ইজ টু লার্ন। প্রশ্ন আসতে পারে যে এই দুইটা কথা এখানে কেন আসছে, যেহেতু আমার চোখের সামনে বললো আমি বলে দিলাম, বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, ইংরেজি আমরা সবাই পারি, কিন্তু কেউ ঠিক মতো বুঝি না, সমস্যাটা এখানে। ইংরেজি, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখছি আমরা সবাই সবাই ইংরেজি পড়ায় বা ইংরেজি ক্লাস দেয়। এগুলো তো সহজ ধরনের জিনিস, নোট নিয়ে গেলেই, এটা তো আর ইকুয়েশনের মতো না বা কিছু না। আপনি যদি ওয়ার্ড মিনিং গুলো বুঝেন তাহলে আপনি নিজেও ইংরেজি ব্যাখ্যা করতে পারবেন। তো আপনার প্রথম কাজই হচ্ছে ওয়ার্ড মিনিং শেখা, প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং শেখা। এই জন্যই এখানে এই কথাটা আমি লিখছি, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, যে সফলতার কোনো কোনো শর্টকাট নাই।
আপনি যদি সফল হইতে চান আপনাকে পরিশ্রম করতেই হবে, করতেই হবে এবং করতেই হবে। আরেকটা কথা বলছি যে দ্য অনলি ওয়ে টু লার্ন ইজ টু লার্ন। শেখার একমাত্র উপায় হচ্ছে শেখা। আপনি বললেন এই কাজটা আমি পারি না, তো পারি না ভালো কথা, তাহলে পারি না, পারতে হবে। তো পারার উপায় কি? করো কাজটা। কথা কি বুঝাইতে পারছি? কাজটা পারি না, পারার উপায় কি? কাজটা আমাকে পারতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই, নাই, নাই। তো আপনারা এখানে যারা ক্লাস করতেছেন তারা একটা দীর্ঘ দীর্ঘ টার্গেট নিয়ে বা দীর্ঘ আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে ক্লাস করতেছেন। তো ক্লাসগুলো আপনার গাইডলাইন হিসেবে কাজ করবে, আর গাইডলাইন হিসেবে যেখানে কাজ করবে সেখানে আপনার কাজ, সেখানে কাজ হবে যে আমি যা পাই, যেভাবে পাই সব জায়গাগুলো বুঝে নেওয়া এবং শিখে নেওয়া। যদি বুঝে নিতে পারি বা জেনে নিতে পারি তাহলে আমার পড়ার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো কমে যাবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন কথা। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে এখানে দুইটা সেন্টেন্স আছে, একটু এই সেন্টেন্স, এই শব্দ দুইটা একটু মার্ক করে রাখেন, একটু লিখে রাখেন। হ্যাড বেটার, উড রেদার। হ্যাড বেটার, উড রেদার, এগুলো মোডাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার কি? এগুলোর ব্যবহার একটু আসেন, আমি আমি আমার মতো করে লিখি। আপনাদের তাহলে হবে যে রেডিমেড ক্লাস না, স্যার আমাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে? হ্যাড বেটারের পরে আপনি ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম এভাবে, এভাবে লিখলাম, ইট ইজ গেটিং ডার্ক। ধরেন বললেন অন্ধকার হয়ে যাচ্ছে, ইট হ্যাড বেটার ইউ লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, ইউ লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। খেয়াল করেন, দেখেন বোর্ডে লিখলেও এইটুকু সময় লাগতো। ইট ইজ গেটিং ডার্ক, ইট হ্যাড বেটার ইউ লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। অথবা এইভাবে বলতে পারতাম, এইভাবে না দিয়ে এইভাবে বলতে পারতাম যে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, এইভাবে বলতে পারতাম। এখন খেয়াল করেন, এইভাবে বলি আমরা, এই জায়গাটাতে খেয়াল করেন, এই হ্যাড বেটার শব্দের অর্থ কি বলেন তো? ভালো হয়। আচ্ছা, ভালো হয়। কিন্তু একটা একটা বাংলা শব্দ লিখে রাখেন, এই হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে বরং। একটু লিখে রাখেন, বরং অর্থ প্রকাশ করবে। কি অর্থ প্রকাশ করবে? বরং অর্থ প্রকাশ করবে। সবাই বলেন কি অর্থ প্রকাশ করবে? স্যার বরং অর্থ। বরং। আচ্ছা, শুধু হ্যাড বেটার না, উড রেদার যে উর্ধ্বে। শব্দটা আছে এটাও বরং অর্থ প্রকাশ করবে। আচ্ছা, আচ্ছা, উড রেদারে পরে আসা, হ্যাড বেটার সম্পর্কে আগে কথা বলি একটু। হ্যাড বেটারটা দেখলে আমরা এটা খেয়াল রাখবো যে হ্যাড বেটার বরং অর্থ প্রকাশ করবে। কিরকম বরং অর্থ প্রকাশ করবে? কোনো কাজ করা ভালো, এরকম অর্থ যদি প্রকাশ করে। ওয়ান ভাবে লিখে রাখেন যে হ্যাড কোনো কাজ করা ভালো এরূপ অর্থ প্রকাশ করবে, যেটা এক ধরনের স্ট্রং সাজেশন বা অ্যাডভাইস বুঝাবে, যেটা স্ট্রং সাজেশন বা অ্যাডভাইস বুঝাবে। প্রথম লিখে রাখেন হ্যাঁ বেটার শব্দের অর্থ বরং। দ্বিতীয়ত লিখে রাখেন এটা দ্বারা কোনো কোনো কিছু করা ভালো এরকম বোঝাবে। যেমন আমি বললাম যে আমি না, তুই যা, আমরা বলি না বাংলায়? অনেক সময় বলি না, "কাজটা আমি না, তুমি করো, তুমি দেখো, তুমি জি আসো, স্যার। তুমি বলো", বলি কিনা এরকম? জি এই যে স্যার। জি তুমি স্যার। বলো, তুমি দেখো, তুমি করো, তুমি আসো, তুমি যাও, তুমি খাও, তুমি তুমি দেখো, তুমি থাকো, এই যে কথাগুলো বললাম, এই ধরনের যে তুমি, তুমি, এই অর্থটাই প্রকাশ করতেছে। আপনি পড়াশোনা করেন, আমি বললাম যে আমি করবো না, তাই কর। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি যে না আমি না, তুই কাজটা কর। তাহলে ইউ হ্যাড বেটার ডু দা, ঠিক আছে, ইউ হ্যাড বেটার গো দেয়ার, ইউ হ্যাড বেটার ইট অ্যাট ওয়ান্স, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ইউ হ্যাড বেটার স্টাডি ফর দ্য এক্সাম, ইউ হ্যাড
কাম হিয়ার আর্লি। আরো বলা লাগবে? বলেন, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারতেছি। আরো দু একজন কথা বলেন। হ্যাঁ স্যার, সবাই কি বুঝতে আছেন? পারছি। স্যার আছি। জি স্যার। শাশ্বত? হ্যাঁ আচ্ছা, স্যার। ওকে, ঠিক আছে, গুড। আচ্ছা, তাহলে কি হলো হ্যাড ব্যাটার? তাহলে হ্যাড ব্যাটার দ্বারা কোনো কিছু করা ভালো এরকম বুঝাবে, সাজেশন বা স্ট্রং সাজেশন বুঝাবে। আরেকটা বিষয় মনে রাখবেন, হ্যাড ব্যাটার দ্বারা কখনো অতীতকে বুঝায় না। হ্যাড ব্যাটার দ্বারা কখনো অতীতকে বুঝাবে না, এটা বর্তমানকে বুঝাবে। হ্যাড ব্যাটার অতীতকে বুঝাবে না, এটা বর্তমানকে বুঝাবে। আর সর্বশেষ কথাটা মনে রাখবেন, হ্যাড ব্যাটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। লিখে রাখেন, হ্যাড ব্যাটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাড ব্যাটারের পরে ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট স্যার ফর্ম। V1। হ্যাঁ, হ্যাড ব্যাটারের পর V1 বসে। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। কথা। জি স্যার। হ্যাড ব্যাটারটা এই যে দুই তিনটা কারণ বললাম এটা ব্যবহার করে। অনেক সময় হ্যাড ব্যাটারকে বাক্যের নেগেটিভ হিসাবে দেখতে পাবেন। বাক্যে কি হিসাবে দেখতে পারবেন? নেগেটিভ হিসাবে। যদি নেগেটিভ হিসাবে বাক্যে দেখেন, তাহলে আপনি সব সময় খেয়াল রাখবেন এই বাক্যটাকে যদি নেগেটিভ করেন, এই যে আমি উপরের বাক্যটাই করতেছি, আর লিখতে হবে না, নটটা হ্যাড ব্যাটারের পরে বসাবেন। অনেকেই করে কি, হ্যাড নট ব্যাটার এরকম বলতে চায়। না, এরকম করা যাবে না। এই যে এখন যেটা করছি এরকম করা যাবে না, এখন যেটা করছি এরকম করা যাবে না। কথা ক্লিয়ার? এখানে যদি দেন তাহলে ভুল হবে। কিন্তু যদি এখন যেভাবে দিচ্ছি, এই যে এখন যেভাবে দিলাম এইভাবে দিলে ঠিক আছে। ইউ হ্যাড বেটার নট লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। তাহলে নেগেটিভ করলে হ্যাড বেটারের পরে নট বসাতে হবে। আর যদি অ্যাফার্মেটিভে করি তাহলে তো কোনো কথাই নাই। এই নটটা হচ্ছে, এখানে আরো একটা গ্রামার বলে যাই। এই হ্যাড বেটারটা হচ্ছে মোডাল অক্সিলারি বলতেছি আমরা, এখনের মোডাল এক ধরনের। আর লিভটা হচ্ছে ভার্ব। আর নটটা তাহলে এখানে কোন পার্টস অফ স্পিচ কেউ বলেন দেখি? স্যার অ্যাডভার্ব। বলেন সবাই, এই নটটা এখানে কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডভার্ব। ভেরি গুড। নটটা এখানে অ্যাডভার্ব। খেয়াল রাখবেন, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন, আর ভার্ব, এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের আলাদা ক্লাস আছে, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলাদা ক্লাস আছে। সাবজেক্ট প্লাস ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা জিনিস বসতে পারে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অথবা অ্যাডভার্ব। একটু লিখে রাখেন, সাবজেক্ট ভার্বের মাঝখানে অক্সিলারি ভার্ব অথবা অ্যাডভার্ব। এই যে তাহলে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি কোনোদিন শূন্যস্থান পূরণ করতে হয়, এখানে এই দুইজন থেকে যে কোনো একজনকে বসাবেন। এখন প্রশ্ন হইল যে দুইজনই যদি থাকে, কথা শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। যদি দুইজনই থাকে তাহলে কাকে বসাবো বলেন? যদি দুইজনই একসাথে থাকে তাহলে কাকে বসাবো? অক্সিলারি ভার্ব। যদি দুইজন থাকে তাহলে সাবজেক্ট ভার্বের মাঝখানে আগে এই যে দেখেন মোডাল অক্সিলারি বসছে না, আগে মোডাল অক্সিলারি, তারপরে বসবে নট বা অ্যাডভার্ব। যদি দুইজনই থাকে সাবজেক্ট ভার্বের মাঝখানে, তাহলে আগে বসবে অক্সিলিয়ারি, তারপরে বসবে অ্যাডভার্ব। একটু লিখে রাখেন, মনে থাকবে সহজে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে হ্যাড বেটার মনে থাকবে সবার? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, ইনশাল্লাহ। এখন উড রেদার দিয়ে কি করব একটু লিখে রাখেন, যে উড রেদার এটা দিয়ে কি করব। এই উড রেদারও বরং অর্থ প্রকাশ করবে। লিখেন, উড রেদারও বরং অর্থ প্রকাশ করবে, তবে তুলনা অর্থে। উড বেটারও উড রেদারও বরং অর্থ প্রকাশ করবে, কি অর্থে? তুলনা অর্থে। তুলনাটা কিরকম হবে মনে রাখবেন, তুলনাটা হবে সমজাতীয় জিনিস, মানে তুলনাটা হবে, ধরেন ভার্ব যদি থাকে ভার্বের সাথে, এবং ভার্বের সাথেই হয়। একটু এখানে একটু প্যাচ আছে, যেহেতু আমি এটাতে ঢুকছি, আমি কি পুরো প্যাচের বিষয়টা সহ বলবো বলেন? স্যার একদম ক্লিয়ার করে বললে ভালো হয় স্যার, তাহলে আর স্যার ঝামেলা থাকবে না। এই কথার সাথে কে একটু হাত তুলেন দেখি। আমি স্যার, আমি। হাত তুলতে রেজ হ্যান্ড থাকার কথা কোথাও দেখেন। হ্যাঁ, শাশ্বত হাত তুলতে। আর কে? আচ্ছা, একজনই একমত। আচ্ছা, ঠিক আছে। না স্যার, আমিও একমত স্যার, পাচ্ছি না এখানে। স্যার আমিও পাচ্ছি না। আচ্ছা। হ্যাঁ, স্যার, সবাই সহমত এই স্যার। তো পাইছেন এখন। আচ্ছা, ঠিক আছে, একটু শুনি। এখানে উড রেদারের পরে হাত দেখছি। উড রেদারের পরে ভার্বের ওয়ান ফর্ম বসবে, এটা হচ্ছে সিক রুলস, এবং তুলনা অর্থে বোঝাবে। আমি সেন্টেন্স লিখে একটা, আপনাদের কি খুব সমস্যা না হচ্ছে স্যার, বুঝতে? বোঝা যাচ্ছে স্যার। সমস্যা হচ্ছে বুঝতে? স্যার, বোর্ডে করছি তো স্যার এর আগে, এগুলো একটু ভালো গেছিল স্যার, এখন মনে হচ্ছে একটু অন্য টাইপের লাগতেছে। তো বোঝা যাচ্ছে স্যার। স্যার আজকে করেন কোন রকম কষ্ট করে। সবাই কি শুনতে পাচ্ছেন? না স্যার, স্যারের আরে ক্যামেরা মেবি হ্যাং। সম্ভবত স্যার, ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ স্যার স্ট্যাচু হয়ে গেছে। শীতের মধ্যে স্ট্যাচু? এনামুল ভাই আছেন? এই আনাউল ভাই আছি, সমস্যা কোনো?
স্যার হুট আচ্ছা। করে মেবি হ্যাঁ স্যার। নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, স্যার আবার কানেক্টেড হয়েছে। আচ্ছা দেখেন, আমি বুঝলাম না আজকে কি হয়েছে এখানে। স্যার স্যার নেটওয়ার্কটা। তবুও করবো ক্লাস, করেন স্যার, কষ্ট করেই করবো। স্যার আপনি সামনে না থাকলে স্যার বোর্ড স্যার ক্লিয়ারলি দেখা যায়। সব সমস্যা স্যার আপনি সামনে বোর্ডের সামনে আসলে। না, স্যার এই আমার সমস্যাটা কেন তো জানি প্রথম দিকে ছিল না, না, এটা গত ক্লাসে একটু ল্যাপটপের ক্যামেরাটা একটু হাইটে রাখলে মেবি হচ্ছে বোর্ডে দেখা যেত ভালো, মানে আমার মনে হলো আর কি। হাইটে না, রাখার সুযোগ স্যারের নেই। নেটওয়ার্ক ইস্যু আছে এটা একটু পড়ানোর স্যারের। রুম। এটা আমার এখান থেকে লাল দেখাচ্ছে, তো আমার ধারণা, সেখানে আজকে এমন হ্যাঁ আমার সমস্যা। ধারণা এখানে নেটে নেটে কোনো সমস্যা হচ্ছে আজকে। এটা আমার অনুমান আর কি, কারণ আমি এই সেটিং যতটুকু বুঝি দেখছি, এনামুল বলে দিলেন ওইটুকু দেখলাম, সবগুলো ওগুলো ঠিক আছে। তো আমার ধারণা এখানে নেটে কোনো সমস্যা হচ্ছে আমার এখানে। যে এখন আহ, আপনার নেটটা ক্লিয়ার, আমি হইতে আপনাকে পারে। শেষ। তাহলে খুব কি সমস্যা হচ্ছে ক্লাস করতে? স্যার সমস্যা হচ্ছে না স্যার, স্যার বোঝা যায় স্যার। আচ্ছা, একটু, আচ্ছা, আমি কিন্তু কম্পারেটিভলি আস্তে আস্তে কথা বলতেছি। জি আচ্ছা স্যার, আমরা দেখেন, অ্যাডজাস্ট করে নিবো, প্রবলেম নেই। হ্যাঁ, এখানে এখানে দেখেন যে এই জায়গাটাতে আমি যখন আসলাম, এখানে আমি কয়টা সেন্টেন্স লিখলাম? দুইটা সেন্টেন্স লিখছি। এখানে দেখেন একটা কি লিখছি, আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার স্টে অ্যাট হোম। ঠিক আছে, দেখেন এই দুইটা বাক্যের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করেন। প্রথম পার্থক্যটা হচ্ছে আই উড রেদার ডাই, আমি বরং মরবো, দেন বেগ, ভিক্ষা করার চেয়ে। অর্থাৎ ভিক্ষা করব না তো মরে গেলেও ভিক্ষা করব না, বাংলাটা যদি বলে এইভাবে। অর্থাৎ ভিক্ষা করার চেয়ে মরে যেতে সে ইচ্ছুক। দুইটা কম্পারিজন হয়েছে, কার কার মধ্যে কম্পারিজন হচ্ছে বলেন? একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে ব্যাগ। একটা হচ্ছে ডাই আর একটা এখন এখানে একটা বিষয় হচ্ছে যে উড রেদারের পরে যখন দেন আসবে, উড রেদার যেখানে থাকবে সেখানে পরের ভার্বটা ভি ওয়ান হবে। এই যে এখানে লিখেছি ভি ওয়ান হবে। উড রেদারের পরে যে ভার্বটা আসবে সেটা ভি ওয়ান হবে। ওকে, ভি ওয়ান হলো। এবং সহজ একটা চিহ্ন হচ্ছে এখানে দেন থাকবে। ঠিক আছে, এখানে দেন থাকবে, এটা একটা সহজ চিহ্ন। কিন্তু দেন নাও থাকতে পারে, দেন নাও থাকতে পারে। যেমন পরের বাক্যটা আমি লিখছি, পরের বাক্যটা আমি এখানেই শেষ করে দিয়েছি, আই উড রেদার স্টে অ্যাট হোম। দেখেন কথা থেকেই বোঝা যাচ্ছে যে আমি বরং বাড়িতেই থাকবো। আমি বরং বাড়িতে থাকবো, তার মানে সে বলতে যাচ্ছে আমি বাইরে যাব না বা আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। তাহলে আমি কোথাও যাব না এই জিনিসটার সাথে কম্পারিজন হচ্ছে এখানে, দেন গোয়িং আউটসাইড। এইভাবে বলতে পারতাম আমরা, না বলে বাক্যটাকে আমি এখানেই শেষ করছি। তো এই বাক্যটা, এই জায়গায় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে উড রেদারের পরেও ভি ওয়ান বসবে এবং রেদারও বরং অর্থ প্রকাশ করবে। কিন্তু কি অর্থে বরং অর্থ করবে? কম্পেরিজন অর্থে। এবং চেনার সহজ উপায় কি? দেন থাকবে। যদি নাও থাকে অর্থ থেকে বোঝার চেষ্টা করব যে এটা কম্পেরিজন কিনা। তাহলে হ্যাড বেটার আর উড রেদার, এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করব? প্রথম পার্থক্য হচ্ছে হ্যাড বেটার ভালো অর্থ প্রকাশ করবে, শুডের মতো করে অর্থ প্রকাশ করবে। শুডের মতো, মোর শুড, কাজটি করা উচিত, দেখা উচিত, যাওয়া উচিত, এরকম এরকম অর্থ প্রকাশ করবে। স্যার, কিন্তু হ্যাঁ বলেন। স্যার দেনের পরে আমরা গোয়িং কেন দিলাম স্যার? গোয়িং লিখছি? আচ্ছা, এটা গোয়িং হবে না, এটা গো হবে। আচ্ছা, খেয়াল করেন, কম্পারিজন সবসময় আমরা আগেও পড়ছিলাম অ্যাডজেক্টিভে যে সমজাতীয় হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা স্যার উড রেদার ইউজ করবো। হ্যাড বেটার আর উড উড হ্যাড বেটারের ক্ষেত্রেও নট ব্যবহারের নিয়মটা কি? উড রেদারের ক্ষেত্রেও নট ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি উডের পরে, উড উড রেদারের পরে নট ব্যবহার করবেন।
উড রেদারের পরে নট ব্যবহার করবেন, তবে এইখানে একটা শর্ত আছে। শর্ত শর্ত বলতে এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আপনি উড নট রেদার এইভাবে বললেও কোনো সমস্যা নাই, বাক্যটা সঠিক হবে। তাহলে হ্যাড বেটারের সাথে উড রেদারের পার্থক্য বোঝা গেছে এইটুকু? জি স্যার। স্যার তাহলে হেড বেটারটাই আচ্ছা, শুধু স্পেশাল কেস, যদি বুঝে যেখানে থাকেন হচ্ছে স্যার আমরা তাহলে দুইটা দুইটা মডেলের ভিতরে আমরা হচ্ছে মানে নটটা বসাইতে পারতেছি না। হ্যাঁ, এটা হ্যাঁ, এই উড রেদারের ক্ষেত্রে আরো একটা বৈচিত্র্য আছে। বৈচিত্র্যটা হচ্ছে, আমি আরো একটা সেন্টেন্স লিখি, একটু খেয়াল করেন। আই উড রেদার ইউ ওয়েন্ট হোম। দেখেন এই বাক্যটা কি কি মনে হয় আপনার কাছে? এই বাক্যটা, আচ্ছা, আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, আমরা এখন স্পেকুলেশন বা মানে কল্পনা করা বাদ দিয়ে আমি সরাসরি বলে যাই, আপনারা মন দিয়ে শুনতে থাকেন। আই উড রেদার ইউ ওয়েন্ট হোম। এই ক্ষেত্রে আমরা একটু আগে নিয়ম বলছি, উড রেদারের পরে ভার্ব আসলে সেই ভার্বটা কি হবে? স্যার V1। ওয়ান হবে। কিন্তু এইখানে দেখেন এটা একটা সঠিক বাক্য। আপনাকে নিয়মটা এইভাবে খেয়াল রাখতে হবে, উড রেদারের পরে যদি উড রেদারের পরে যদি সাবজেক্ট চলে আসে, উড রেদারের পরে যদি সাবজেক্ট চলে আসে, আবারও বলছি, উড রেদারের পরে যদি সাবজেক্ট চলে আসে, তাহলে পরের ভার্বটি হবে V2। আই উড রেদার ইউ ওয়েন্ট হোম। এর মানে হচ্ছে আমি চাই তুমি বাড়িতে চলে যাও, আমি চাই তুমি বাড়িতে চলে যাও। এটা আসে না, কিন্তু আমি ওই যে বললাম যে ডিটেলসটা যেহেতু চলে আসছে এখানে দেখিয়ে দিলাম। কখন আসলে পরীক্ষায় কি আসবে, কখন কিভাবে কি আসবে এটা বোঝা মুশকিল। আসতেও পারে, নাও আসতে পারে, কোনটা আসবে তার কোনো গ্যারেন্টি নেই। গতবার ডিটারমিনার থেকে দুইটা প্রশ্ন আসছে, সাধারণত এখান থেকে প্রশ্ন আসেই না। তো আসতে আপনি কি করবেন? প্রিপোজিশন থেকে দুইটা না তিনটা প্রশ্ন আসছে। ভার্বের থেকে প্রশ্ন আসছে, ওই যে পার্টিসিপল, এগুলো নিয়ে প্রশ্ন আসছে। হয়ে গেলে কোন থেকে প্রশ্ন আসবে, কখন কিভাবে আসবে এটা গ্যারান্টেড না আসবে, তবে আসে। অনেকেই আপনার দেখবেন ডাটা তৈরি করে দেয় যে এইখান থেকে এত প্রশ্ন আসে, ওইখান থেকে এত প্রশ্ন আসে, এখান থেকে এত প্রশ্ন আসে। আমি বলবো যে আপনি যেহেতু পরীক্ষা দিবেন, তো ইংরেজিটা আপনি গ্রামারটা যদি ঠিকভাবে দেখেন, যতটুকু আমাদের সম্ভব, আমরা তো আহ, মানে এগুলো তো ইন্ট্রোডাকশনই পড়বেন তো আপনারাই, যতটুকু সম্ভব আমরা পুরোটা ভালোভাবে পড়বো যেন এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এও কাজে লাগে। তাহলে এখানে আমি আরেকটা ভিন্নতা পাইলাম হ্যাড ভেডারের সাথে উড রেদারের। সেই ভিন্নতাটা হচ্ছে যে উড রেদারের পরে যদি সাবজেক্টিভ কোনো ফর্ম চলে আসে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কেউ চলে আসে, তাহলে তারপরের ভার্বটাকে আপনি V2 হিসেবে ব্যবহার করবেন। এম আই ক্লিয়ার? জি স্যার। সবাই বলেন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি কিন্তু সময় নিয়ে বলতেছি যেন এগুলো ভেজাল না হয়। এখন এরকম অনেকগুলো মোডাল অক্সিলারি আছে, যেমন ইউজড টু আছে একটা। আচ্ছা, উড রাদার, হ্যাড বেটার গেল, এটার কাছাকাছি আরেকটা আছে, আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু, হ্যাভ টু নিয়ে আমি অনেক কথা বলতে পারতাম, কিন্তু হ্যাভ টু নিয়ে আমরা এত কথা বলবো না। আমি আপনাদেরকে তিনটা পয়েন্ট বলে দিচ্ছি, বা দুইটা তিনটা পয়েন্ট আপনারা হ্যাভ টু দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। একটু ঝটাফট কয়েকটা সেন্টেন্স লিখে ফেলেন, বা আমি লিখে ফেলি। দেখেন, লিখলাম উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস। বাক্যটা এটা লেখা যায়, তবে এই বাক্যটা নিয়ে আমার এক ধরনের মতামত আছে, সেটা আমি বলবো। উই হ্যাভ টু প্রডিউস, লেখেন উই হ্যাভ টু প্রডিউস মোর ফুড, মোর ফুড। আরেকটা লেখেন উই হ্যাভ টু বি অনেস্ট, টু বি অনেস্ট। বাক্য খেয়াল করেন, এখানে হ্যাভ টু দেওয়ার চেয়ে মাস্ট দিলে ভালো হয়। আচ্ছা, এটা আমি আমি এই বাক্যটা দিই না এইভাবে, উই হ্যাভ টু ওবে দ্য রুলস এন্ড রেগুলেশনস, রেগুলেশনস অফ এ টিম। একটা দলের নিয়ম কানুন আমাদের মানা উচিত। এই যে তিনটা বাক্য
বলেছি তিনটা বাক্য একটু আপনার দৃষ্টিতে আমি একটু আলাদা কিছু ধরা পড়ে কি না। একবার স্যার চিন্তা করে প্রথম বলবেন। এই সেন্টেন্সে তিনটা হ্যাভ টু কি একই রকম চিন্তা করে ব্যাখ্যা সহ বলবেন। চোখের সামনে আছে, এই তিনটার মধ্যে কোনো পার্থক্য ধরা পড়ে কি না, থাকলে কি? স্যার প্রথম সেন্টেন্সে স্যার বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যেহেতু রুলস এন্ড রেগুলেশন মানতে হবে একটা গ্রুপে। আচ্ছা, তারপর স্যার দ্বিতীয়টাতে হচ্ছে আমাদের মোর ফুড প্রডিউস করা উচিত, মানে শুড অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে, সুর অর্থ প্রকাশ করতেছে। আর স্যার দ্বিতীয়টা কি স্যার কম্পারেটিভ বলেন অর্থে? হচ্ছে, কাছাকাছি হচ্ছে। দ্বিতীয়টি স্যার কম্পারেটিভ অর্থে। আচ্ছা, না, একটু একটু খেয়াল করি। উই হ্যাভ টু ওবে দ্য রুল অ্যান্ড রেগুলেশনস অফ এ টিম। প্রথমটা হচ্ছে বাধ্যবাধকতা, অব্লিগেশন অর্থ বোঝাচ্ছে। একটু লিখে রাখেন ব্র্যাকেটে, প্রথমটা বাধ্যবাধকতা বা অব্লিগেশন অর্থ বোঝাচ্ছে। দ্বিতীয়টা উই হ্যাভ টু প্রডিউস মোর ফুড, নেসেসিটি বোঝাচ্ছে। নেসেসিটি প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। আর তৃতীয়টা বোঝাচ্ছে, তৃতীয়টা উপদেশ বোঝাচ্ছে। উই হ্যাভ টু বি অনেস্ট, আমাদের ভালো, আমাদের সৎ থাকতে হবে। আপনি বললেন ইউ হ্যাভ টু বি এ ডক্টর, এটাও ইউ হ্যাভ টু বি সামথিং। ঠিক আছে, আপনি তাহলে সেটাও কি হবে? সেটাও আপনার ওই উপদেশের মধ্যেই পড়বে। তাহলে হ্যাভ টু আমরা কখন ব্যবহার করব? এই তিনটা ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করব: অব্লিগেশন বুঝাইতে, নেসেসিটি বুঝাইতে, উপদেশ বুঝাইতে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। কথা বলেন, বুঝছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই মোডাল হজেলের আর একটা ভাগ দেখাবো, দেখে এটা শেষ করব, পরে জিরাট পার্টিসিপল ইনফিনিটিভে যাব। ঠিক আছে। আচ্ছা, এটা এটা ক্লিয়ার। তারপরে আসি। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। এই কাজগুলো যদি অতীতে করা অর্থ হলো, যদি অতীতের অর্থ প্রকাশ করে, তাহলে আপনি কি ব্যবহার করবেন? তাহলে হ্যাড হ্যাড টু। টু ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন বলেন? হ্যাড টু। হ্যাড টু ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? হ্যাড টু। আবার বলেন, কি ব্যবহার করতে হবে? স্যার হ্যাড টু। হ্যাড টু। হ্যাড টু ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে আসেন, ইউজ টু কখন ব্যবহার করব? ইউজ টু, যে ইউজ টু ব্যবহারের পদ্ধতি বা নিয়মটা কি? এটা আপনাদের শীটেও আছে, দেখলাম আমরা ইউজ টু, এগুলো সবই আছে। ইউজ টু ব্যবহারের ক্ষেত্রে আপনি কি করবেন বা কোন পদ্ধতি অবলম্বন করবেন ইউজ টু এর ক্ষেত্রে? ইউজ টু এর ক্ষেত্রে আপনার পদ্ধতি হচ্ছে, ইউজ টু দিয়ে খেয়াল রাখবেন, যেমন আমি লিখলাম আই ইউজ টু ড্রিঙ্ক এ লট, বললেন আপনি। ঠিক আছে, এখানে ড্রিঙ্ক বলতে মদ পান করা বোঝাচ্ছে। আর ইউজ টু দেখেন, এই সবগুলো ক্ষেত্রে কিন্তু আপনার V1 ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে খেয়াল রাখবো ইউজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন হবে। খেয়াল রাখবো যে ইউজ অতীতে ছিল,
আপনি কি বলছেন আই ইউ? আব্দুল মোমিন, কথা শুনতে পাচ্ছেন? স্যার এখন শোনা যাচ্ছে স্যার। স্যার ইউজড নিয়ে কি বুঝতেছি না। বলছিলেন শুনতে পারিনি। আচ্ছা, হ্যাঁ আমি বুঝতেছি আপনারা শুনতেছেন না, সমস্যা নাই। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি। সবাই বলেন শুনতে পাচ্ছেন, সবাই একসাথে বলেন শুনতে পাচ্ছেন। জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। নাদিয়া, অনেকে শুনতে পাচ্ছে না। আচ্ছা, একটা মিনিট সময় নেই। এখন শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, ইউজ টু সম্পর্কে আমি যেটা বলছি যে ইউজ টু এর বসবে, ইউজ টু এর পরেও ভার্বের ভি ওয়ান ফর্ম বসবে। ইউজ টু এর পরেও ভার্বের ভি ওয়ান ফর্ম বসবে। ইউজ টু এর পরে যদি ভার্বের ভি ওয়ান ফর্ম বসে, আপনাকে একটু মনে রাখতে হবে বাক্যে ব্যবহৃত হয় অতীতের অভ্যাস বোঝানোর জন্য। অতীতের অভ্যাস ছিল যা বর্তমানে, অতীতের অভ্যাস অতীতে ছিল যা বর্তমানে নাই, এরকম এরূপ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ইউজ টু ব্যবহার করে থাকি। আমি একটু নাম ডাকি, শাশ্বত, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তারপর বা জি স্যার শুনতে পাচ্ছি। শাহিনুর, মোহাম্মদ শরীফ, জি স্যার শুনতে পারতেছি স্যার। তারপর এটা কি শাহানুর আক্তার মুন্নি, জি স্যার শোনা রহিমউদ্দিন, যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। মমিন, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মেজরিটি তাহলে, তাহলে দেখেন এইখানে, এইখানে আমরা কি এইখানে বলতেছি যে ইউজ থাকে। ইউজ টু তাহলে কি আর কোথাও ইউজ টু পেসিভেও ব্যবহৃত হইতে পারে। যেমন বললেন দা টার্ম ইজ ইউজ টু,
দ্য টার্ম ইজ ইউজ টু, ইত্যাদি 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 বললেন। দ্য টার্ম ইজ ইউজ টু, তত্ত্বটি করা হয়ে থাকে। তাহলে একটা জায়গায় খেয়াল রাখবেন যে ইউজ টু যদি সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু চলে আসে, তাহলে এটা অতীতের অভ্যাস ছিল, বর্তমানে নাই। আর যদি এরকম বি ভার্ব এসে ইউজ টু আসে, তাহলে ঠিক আছে, তাহলে এটা পেসিভ ভয়েসে হবে। এছাড়াও আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে ইউজ টু এর পরে ভার্ব আইএনজি, যেমন আপনি বলেন আই এম ইউজ টু সুইমিং এভরি মর্নিং, প্রতিদিন সকালে সাঁতার কাটতে অভ্যস্ত। এটা চলমান বা অতীতের চলমান বা অতীতের কোনো কিছু বা বর্তমানের কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইউজড এর পরে ভার্বের আইএনজি করতে। এই পর্যন্ত কথা। স্যার, আই এম ইউজ টু সুইমিং এভরি ডে। স্যার, আমার নিজেরই খুব অসহায় লাগতেছে ক্লাস নিতে স্যার আপনাদের সঙ্গে। আপনি আপনি কথা বলা শুরু করলে স্যার কি হয়ে যায়, স্যার মানে একটা কাজ কি করা যায় স্যার, আপনি যদি স্যার ভিডিওটা অফ রাখেন তাহলে হয়তো স্যার ব্যান্ডউইথটা একটু কম টানবে। ডাটা যে ব্যবহার করতেছি। স্যার, যেহেতু স্যার আমরা স্ক্রিন শেয়ারে ক্লাস করতেছি স্যার, ভিডিও তো না হলেও চলবে স্যার। স্যার ক্যামেরাটা স্যার। করতেছি। কোনো লাভ কি হচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। সবাই শুনছেন? জি স্যার। না, সবাই রেসপন্স করতেছে না তো। জি স্যার, শোনা যাচ্ছে এখন। আপনাদের এখানে আচ্ছা। এখন পর্যন্ত যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার লাস্টে যেটা ছিল স্যার, আই এম ইউজ টু সুইমিং এভরিডে, স্যার এটা যদি স্যার আরেকবার বলতেন। এটা 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 কিছু বলি নাই, যে এটা বলছি যে অভ্যাসটা চলমান আছে, এরকম কোনো কিছু বা অতীতে চলমান ছিল ওইটার সাথে বর্তমানের কোন ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আসবে শুধু ওই যে প্রথমে যেটা বললাম সেটা ইউজ টু, প্রথমে যেটা বলছি পরীক্ষায় শুধু সেটাই আসবে, যে আহ, নাই, এরকম কোনো কিছু বোঝাবে এবং সবসময় এই ধরনের জিনিসই পরীক্ষায় আসবে। জি স্যার। আচ্ছা, সবাই সবাই শুনতে পাচ্ছেন কি এখন? জি স্যার, শুনতে পারতেছি। সবাই আমার ধারণা শুনতে পাচ্ছেন না, কারণ সবার রেসপন্স নাই। সবাই শুনতে না না পারলে স্যার, আমি তো শুনতে পাচ্ছি স্যার। সবাই জি স্যার, শুনতেছেন। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমি স্যার। এখন জিরান পার্টিসিপলে ঢুকতে যাচ্ছি, সবাই শুনতে না পারলে কথা বলা যাবে না, কারণ জিরান পার্টিসিপলটা আপনার ভালো করে বুঝতে হবে সবার। নন ফাইনাল ভার্ব কয়টা বলেন তো? স্যার তিনটা স্যার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। নন ফাইনাল ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে জিরান, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, ফাইন। আমরা জিরান আর পার্টিসিপল আমাকে বলবো। ইনফিনিটিভ একটা বাক্যে
মানে ইনফিনিটিভ জিনিসটা কাকে বলে বা ইনফিনিটিভ জিনিসটা কি? সবাই ভালো করে শুনেন, এই তিনটা কিন্তু খুব ভালোভাবে লাগবে, ফ্রি হ্যান্ড রাইটিং এও লাগে। সবাই আছেন আমার সাথে? জি স্যার, আসি স্যার। জি স্যার। ওকে। ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস, বলেন সবাই, টু প্লাস ভার্ব। জীবন। হ্যাঁ, টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলে থাকে। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এই তিনটাই আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে ইনফিনিটিভ আর জিরান্ডটা একটু একভাবে খেয়াল রাখবেন, পার্টিসিপলটা আরেকভাবে খেয়াল রাখবেন। এখান থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন আসে। এখন ইনফিনিটিভ আমাদের সেন্টেন্সে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে। আমি একটু কয়েকটা সেন্টেন্স লিখে আপনারা একটু মন দিয়ে দেখবেন। দেখেন, এখানে লিখলাম উই স্টাডি ইজ ইম্পর্টেন্ট ফর সাকসেস, একটা লিখলাম। আচ্ছা, আরেকটা বাক্য লিখি, হি ওয়ান্টস টু লার্ন। ভালো করে খেয়াল করবেন, এই লেখাগুলোই হচ্ছে আপনার রুলস। হি ওয়ান্টস টু লার্ন ফ্রেঞ্চ, হি হ্যাজ এ লট অফ ওয়ার্ক টু ডু। এটা দেখেন জিরান্নার পার্টিসিপল লেখা আছে, এটা সহজেই হয়ে যাবে। ঠিক আছে, হি হ্যাজ এ লট অফ ওয়ার্ক টু ডু। আরেকটা লেখেন, হি কেম হিয়ার টু হেল্প আস। চারটা। আরেকটা লিখি, ইট ইজ ইজি টু লার্ন। আচ্ছা, আমি আপনাদেরকে আবার একটু সময় দিচ্ছি, 1-1.5 মিনিট একটু ভাবেন, ভেবে আমাকে, আমি এখানেই আছি, ভেবে বলেন যে এই 5টা বাক্যের মধ্যে কোনো পার্থক্য আপনার দৃষ্টিগোচর হচ্ছে কিনা। আছেন তো সবাই, না? জি স্যার, আসি স্যার। জি স্যার। আচ্ছা, সেন্টেন্স দেখা যাচ্ছে না সবগুলো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখেন সময় নেই না, একটু বলেই ফেলি আমি। এখানে দেখেন 5টা বাক্য লিখছি, ইনফিনিটিভ 5টা, এখানে 5 ধরনের কাজ করতেছে। ঠিক আছে, প্রথম কথা যেটা মনে রাখবেন ইনফিনিটিভের ক্ষেত্রে, যে ইনফিনিটিভের বাক্য যেটা বলবে সেটা সব সময় ইনকমপ্লিট। ইনফিনিটিভের ক্ষেত্রে যেটা বলবে সেই ক্ষেত্রে যে কাজটার কথা বলা হচ্ছে সেটা কি? ইনকমপ্লিট, অর্থাৎ অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ। কথা এটা ক্লিয়ার? জি স্যার। ওকে। ইনফিনিটিভের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে ইনফিনিটিভের যে অংশটা, সেই অংশটা সবসময় অপূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে, অর্থাৎ গিয়ে, খেয়ে, দেখে, এসে, এই ধরনের অর্থ প্রকাশ করবে। যদি প্রথম বাক্যটা দেখেন তাহলে প্রথম বাক্যতে কি লেখা আছে দেখেন, টু স্টাডি ইজ ইম্পর্টেন্ট ফর সাকসেস। এইখানে টুটা কি অর্থ প্রকাশ, টু স্টাডিটা কি অর্থ প্রকাশ করতেছে? কোনো কমপ্লিট ওয়ার্ক তো প্রকাশ করতেছে না, এটা আমরা বুঝতেই পারতেছি। টু স্টাডিটা এইখানে সেন্টেন্সের কি হিসাবে কাজ করতেছে? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে কাজ করতেছে টু স্টাডি।
তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? টু স্টাডি। তাহলে ইনফিনিটিভ কি হতে পারে, সেন্টেন্সের কি অর্থে ব্যবহৃত হতে পারে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউনের কাজ করে। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং কিসের কাজ করে? নাউনের কাজ করে। কথা ক্লিয়ার? জি স্যার। সবাই বলি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে। দ্বিতীয় বাক্যটা দেখেন কি লিখছি, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। সে ইংরেজি, সরি, হি ওয়ান্টস টু লার্ন ফ্রেঞ্চ লিখছি। সে ফ্রেঞ্চ শিখতে চায়। এটুকুর মানে কি? কোন ডিজায়ার প্রকাশ করা। খেয়াল করেন, হি ওয়ান্টস টু লার্ন, আমি যদি ফ্রেঞ্চ না দিতাম কোনো সমস্যা ছিল? ফ্রেঞ্চ কেটে দিই, কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এই টু লার্নটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? যদি এটাকে আমি আপনাকে বলি, এটা কোন পার্টস অফ স্পিচে পড়বে? ইয়ে, নাউনে পড়বে, ঠিক আছে, কিন্তু এটা কিসে পড়বে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট? অবজেক্টিভ হলো স্যার। ভালো করে খেয়াল করেন, এটা অবজেক্টের মধ্যে পড়বে। তাহলে দেখেন ইনফিনিটিভ একটা কাজ কি হিসেবে করতেছে? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতেছে। এবং ইনফিনিটিভ যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্ট হিসেবে সেটা সিঙ্গুলার হবে। এটা খেয়াল রাখবেন। তারপরে আমরা এখানে কি দেখতে পারলাম, যে কি করে এখানে ইনফিনিটিভ কি কি করতেছে? ভালো করে খেয়াল করেন, ইনফিনিটিভ কিসের কাজ করতেছে? স্যার অবজেক্টের কাজ অবজেক্টের কাজ করে। করতেছে। একটু কাজ ইনফিনিটিভ যেটা কিসের কাজ করতেছে? অবজেক্ট। অবজেক্টের কাজ করতেছে। আচ্ছা, তারপরে স্যার বুঝি না কিছু। 3 নম্বর বাক্যে কি করতেছে? হ্যাঁ, টু স্টাডি, এটা কিসের কাজ করতেছে? সাবজেক্ট নাউন? স্যার আবার কথা কেটে কেটে আসতেছে স্যার। ইনফিনিটিভ এই ইনফিনিটিভ